দর্শক, আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তী সরকার ৩ বছর পর এসে তারা ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নিয়েছে এবং বিএনপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার হুঙ্কার ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। তারা যে কথাগুলো বলেছেন এবং মালির অন্তর্বর্তী সরকারের যে রাজনৈতিক বন্দোবস্ত, ক্ষমতায় থাকার বন্দোবস্ত ২০৩০ সাল পর্যন্ত, এই দুটির কোনটি কতটুকু আমাদের দেশের সঙ্গে মিলতে যাচ্ছে সে বিষয়ে একটু কথা বলবো। প্রথমে একটু বলি যে বিএনপি নেতারা কি বলেছেন। শ্রম দিবস উপলক্ষে বিএনপির যে সভাটি ছিল আজকে সমাবেশ, সেখানে দলের চেয়ারপারসন তারেক রহমান বলছেন যে করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, কারণ এই ধরনের সিদ্ধান্ত স্পর্শকাতর। বিদেশি স্বার্থ নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত, পাকিস্তান কিংবা মিয়ানমার নয়, সবার আগে বাংলাদেশ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন। সরকারের উদ্দেশ্যে বলছেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা, সরকারের উদ্দেশ্যেই বলেছেন। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, যদিও তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ফ্যাসিবাদের দোষর ছিল, যাই হোক, জি এম কাদের বলছেন, আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকৃত কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব, কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য রাজনীতি বাধাগ্রস্ত করবেন তা মেনে নেব না। কোন ফ্যাসিবাদী সিদ্ধান্ত আমরা দেখতে চাই না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতাড়িত না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। যেহেতু আপনি অন্তর্ভুক্তমূলক, সরকার প্রধান উদ্দেশ্যে বলছেন, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে, যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন। বিষয় হচ্ছে, এই কথাগুলোই গত 8 মাসে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে। সেইগুলো এখন রাজনৈতিক নেতাদের মুখ থেকে, বিশেষ করে বিএনপির কাছ থেকে স্ট্রেট উচ্চারিত হচ্ছে এবং অনেকে তো এটি বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে তাড়িয়ে দেশের নব্য ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যেসব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে তাতে অবশ্যই বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে কিংবা গণতান্ত্রিক সরকারের উপরে, যে কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আর তারেক রহমান যেটি বলেছেন সেটিও তো এখন সবাই বুঝতে পারছি। বিদেশি শক্তির কলকাঠিতেই, তাদের প্রেসক্রিপশনে অথবা তাদের স্বার্থে এখন এই মুহূর্তে অনেক কিছু বাস্তবায়িত হচ্ছে। নানান জায়গা থেকে এটি বিশ্লেষণ উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বিএনপির যে হাক ডাক, তাতে কি বিএনপি নির্বাচন আদায় করতে পারবে? গত 8 মাস, 8.5 মাসে তারা যে কখনো কখনো গরম, কখনো কখনো নরম ভাষায় কথা বলছে, এতে অনেকে বলছেন যে সরকারের গায়ে কিছু বাঁধবে না, তারা যা করার করে যাবে। এবং আমরাও নিশ্চয়ই অনেক আগে থেকে বলছি যে এইসব সংস্কার আসলে কিছুই নয়, এগুলো মানুষের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। আর তারপর আবার এখন নতুন সংযোজন, সেটা হচ্ছে যুদ্ধের একটি উত্তেজনা। সরকার বিভিন্ন পর্যায় থেকে যে কথাবার্তা আমরা শুনছি সরাসরি, যেমন এর আগে আপনাদেরকে জানিয়েছি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কমিশনের প্রধান, যদিও তিনি সরকারের পার্ট নয়, তবে সরকারের সহযোগী হিসেবে তো কাজ করছেন, একটা কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি ভারতের 7 সিস্টার্স আক্রমণের জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সঙ্গে পরামর্শ করার তিনি সাজেস্ট করেছেন। আর আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটা তো আমরা জানি। তো সেই জায়গা থেকে
এই কথাগুলো স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। এটি বোধহয় দরকার ছিল খুব। আর আফ্রিকার মালির উদাহরণ দিচ্ছিলাম। 2021 সালে সেখানকার ক্ষমতায় আসে সামরিক প্রধান আসিমি গোইতা। তো অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করছিল। তিনি তখন ঘোষণা দিয়েছেন যে আগামী 3 বছরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 2025-এ সে নির্বাচন দেওয়ার কথা ছিল। কোথায় মিল আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি আসিমি গোইতার সঙ্গে আমাদের এখানকার অবস্থা। আসিমি গোইতা একটি সম্মেলন ডাকলেন, জাতীয় সম্মেলন ডাকলেন। সেখানে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করলো। তারা পরামর্শ দিল যে না, আপনাকে আমরা 2030 সাল পর্যন্ত চাই। মজার বিষয় হচ্ছে সেখানে প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি এবং ওই সম্মেলনে এই দাবিও উঠেছে যে সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হোক। যদিও তাদের এই দাবির প্রতিক্রিয়া এখনো সরকারের পক্ষ থেকে জানানো হয়নি, তবে ধরে নেওয়া হচ্ছে যে 2030 সাল পর্যন্ত আসিমি গোইতা সার্টিফিকেট পেয়ে গেছেন এবং এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি, যেখানে যে অবস্থা কথা বলতে হয় তারা সেভাবেই কথা বলে। এখন এই উদাহরণটা আমি এই কারণে নিয়ে আসলাম, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যাঙের ছাতার মতো যে ভুইফোর রাজনৈতিক দলগুলো কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে। অনেকের প্রশ্ন যে কি ব্যাপার, কারণটি কি? হঠাৎ করে একের পর এক রাজনৈতিক দল, 2 দিন পর পর এক রাজনৈতিক দলের জন্ম হচ্ছে এবং গত 8 মাসে 26টি অথবা 28টি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটেছে। এক্সাক্ট পরিসংখ্যানটা আমি নিজেও দিতে পারছি না যে এত এত রাজনৈতিক দল আসছে। কারণ কি? অনেকে বলছেন যে এটি এরশাদ মডেল। সামরিক শাসক এরশাদ তার শাসন আমলে একের পর এক রাজনৈতিক দল করার সুযোগ করে দিলেন। আমরা একটা সময় দেখলাম যে আসম আব্দুর রবের মতো মানুষ তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে প্রবেশ করলেন। আর সবচেয়ে গরম উদাহরণ হচ্ছে মালি। এই যে রাজনৈতিক দলগুলো একের পর এক গঠন হচ্ছে, তাদেরকে দিয়েই বলানোর চেষ্টা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, তারা দাবি তুলছেন এবং একটা পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাতে পারবেন এই দেখো এতগুলো রাজনৈতিক দলের মধ্যে আমাকে সাপোর্ট করছে এতগুলো রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল এই সরকারকে চায়। অলরেডি এটি বলা হয়ে গেছে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে। তাহলে বিএনপি কি করবে? গত 8 মাস 8.5 মাসে তারা রোড ম্যাপটি আদায় করতে পারেনি। অনেকেরই এখন বক্তব্য মানুষের মুখে মুখে এমন যে অবশেষে বিএনপি কি করবে? তারা কি আসলে ক্ষমতা আসতে পারবে একটা নির্বাচন আদায়ের মাধ্যমে? অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাদের এই হুঙ্কারে লেজ গুটিয়ে নিবেন? দেখার আছে অনেক কিছু। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।